আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মামুন পডকাস্ট উইথ স্টুডিও 89। তো আজকে আমরা পডকাস্টে আলাপ করব পাক ভারত এই বর্তমান যে যুদ্ধের সিচুয়েশন, এই সিচুয়েশনটা নিয়ে। আমাদের সাথে আছেন আজকে মেজর মনিরুল ইসলাম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আচ্ছা। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমরা গতকালই দেখলাম স্যার পাক ভারত উত্তেজনা একদম চরম সীমায় চলে গেছে। কিছুদিন ধরে বর্ডারে এলওসি বরাবর গোলাগুলি হচ্ছিল। কিন্তু কালকে ভারত তার এয়ার স্ট্রাইক করছে। যদিও তারা বলতেছেন যে তারা হচ্ছে শুধুমাত্র আ মানে সন্ত্রাসী কিছু অবকাঠামোতে বা তাদেরকে টার্গেট করে করছে। কিন্তু পাকিস্তান বলতেছে যে না, এটা একদমই একটা উস্কানিমূলক এবং পূর্ণাঙ্গ যুদ্ধের একটা ব্যাপার। আর এদিকে পাকিস্তানের হচ্ছে সরকারও পাকিস্তান সেনাবাহিনীকে পুরোপুরি অ্যা মানে ক্ষমতা প্রদান করছে যে যুদ্ধের যা ব্যবস্থা নেওয়ার জন্য। তো স্যার আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব। তো আপনার কাছে ১ম এই যেটা জানতে চাই স্যার, যে পাহালগাঁওয়ে যে অ্যাটাকটা হলো, টেররিস্ট অ্যাটাক। এই অ্যাটাকটা থেকেই তো এত কিছুর শুরু। স্যার এই অ্যাটাকটা আসলে কিভাবে হলো? কেন হলো? আপনি কি মনে করেন স্যার এই অ্যাটাকটার ব্যাপারে যদি আমাদের একটু বলেন? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আ এই বিষয়ে যেটা এখন সবচেয়ে বেশি অ্যা গরম ঘটনা বলতে পারি জি, আমি। আমাদের আঞ্চলিক হিসাবে এবং আন্তর্জাতিক হিসাবেও এটা সবচেয়ে চর্চিত একটা আ সাবজেক্ট ম্যাটার। জি, তো এই বিষয়টাকে আলোচনায় আনার জন্য আপনাকে ধন্যবাদ। ১ম কথা হচ্ছে যে আ পাকিস্তান এবং ভারতের কাশ্মীর নিয়ে যে একটা সংকট, এই সংকট ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে আ পাকিস্তান এবং ভারতের জন্মের ইতিহাস থেকে শুরু করে অদ্যাবধি যে ডায়নামিক্স গুলো ওখানে বিদ্যমান, সেই ডায়নামিক্স এর কারণে কিন্তু এই ধরনের ক্রস বর্ডার ভায়োলেন্স যেটা, ক্রস জি, বর্ডার টেররিজম বলেন, ভায়োলেন্স বলেন, হুম, এটা আ মোটামুটি একটা প্রত্যাশিত বিষয়। জি, এটা পাকিস্তানেও হচ্ছে, আপনি দেখেছেন কিছুদিন আগে বেলুচিস্তানে হুম, এরকম ঘটনা ঘটেছে, ট্রেনে হামলা জি, বা অন্যান্য জায়গায় খায়বার পাখতুন এলাকায় ঘটছে। হুম, তারপর হচ্ছে আপনার এদিকে আপনার এলওসি বরাবর, হুম, লাইন অফ কন্ট্রোল বরাবর। এটা কিন্তু মোটামুটি ঘটছে হুম, একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল এর পর। এর আগেও আপনারা জেনে থাকবেন যে আ পুলওয়ামাতে হুম, আ এরকম সিমিলার একটা ঘটনা ঘটেছিল, জি, যেখানে আ আ আপনার ভারতীয় সেনা সদস্যদের ব্যাপক প্রাণহানি হয়েছিল আরকি। প্রায় আচ্ছা, ৪০ জন আ জি, বিভিন্ন পদের সেনা সদস্য নিহত হয়েছিল। সো আ এই যে ভারত-পাকিস্তান বিভাজনের যে প্রক্রিয়া, জি, সেই প্রক্রিয়ার সাথেই একটা ইন্টিগ্রেটেড ভাবে মিশে আছে এই ক্রস বর্ডার ভায়োলেন্স এর বিষয়টা। আচ্ছা, পাশাপাশি সেটার সাথে অ্যা মানে নতুন বিষয় যেটা আ সিরিয়াসলি যুক্ত হয়েছে, জি, বা অ্যাডেড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার কাশ্মীর ইস্যু। হ্যাঁ? জি, সো কাশ্মীরের ইস্যুর কারণেই এ ধরনের ক্রস বর্ডার ঘটনা ঘটে থাকবে। জি, এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্রস বর্ডার গুলো আসলেই অ্যাক্রস দ্যা বর্ডার আসে আসে কিনা এই আচ্ছা, টেররিস্টরা? আচ্ছা, আচ্ছা, নাকি হোম গ্রোন? জি, 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 আচ্ছা, এটা ২ টাই হয়। আচ্ছা, টেররিস্টরা আপনার বর্ডার ক্রস করেও হুম, উভয় দেশে আঘাত করার প্রমাণ আছে। হুম, আবার আ নিজস্ব দেশের পলিটিক্যাল স্বার্থ হুম, বা পলিটিক্যাল ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য হোম গ্রাউন্ড টেররিস্ট দিয়ে হুম, এটা নিজেদের মাটিতে নিজেরা আক্রমণ ঘটিয়ে হুম, একটা পলিটিক্যাল বেনিফিট বা হুম। একটা রিজিওনাল অ্যাডভান্টেজ এটা নেয়ার চেষ্টা করেছে কিন্তু ভারত পাকিস্তান উভয় দেশই। উভয় দেশই। আচ্ছা, আচ্ছা। তো সামগ্রিকভাবে যদি আমি সামারি করি, হুম, তাহলে এটা দাঁড়ায় যে উভয় দেশই এই ঘটনা ঘটিয়েছে। এই তাদের সুযোগটা নিয়েছে। সুযোগটা নিয়েছে। হ্যাঁ? এবং এটা চলমান আছে শুরু চলমান। থেকেই। স্যার আমরা জানতে চাই তাহলে একটা বিষয়। তাহলে হঠাৎ করে মানে এখন কি কারণে আরকি ভারত বা মোদী সরকার এরকম একটা ইনিশিয়েটিভ নিল যে একটু সিকিউরিটি ব্যবস্থা উইক করে অ্যাটাক এর ব্যবস্থা করে দিল। তারপর এটাকে কিছুদিন আগে একটা ওয়াকফ আইন বাতিলের একটা ঝামেলা গেল মানে ইন্ডিয়াতে। মুসলমানদের সম্পত্তিগুলো অনেক হচ্ছে বাজেয়াপ্ত হলো, দখল হয়ে গেল। তো এখন এই মুহূর্তে মোদী সরকারের আসলে এই টাইপের একটা ইনিশিয়েটিভ এ যাওয়ার কারণ কি মনে করেন আপনি? আচ্ছা, ১ম কথা হচ্ছে যে আ ভারত যে এটা আ ঘটিয়েছে, ভারত হুম। সরকার বা মোদী সরকার ঘটিয়েছে, এক্সপ্লিসিটলি এটা আমাদের পক্ষে বলা কঠিন। কঠিন, হ্যাঁ। কিন্তু ভারত স্যার এটা তো ভার বোঝা যাচ্ছে একটা জায়গায় প্রতিদিন ১,০০০ মানুষ যায়। তার ১ কিলোমিটারের ভিতরে হচ্ছে সেনা ছাউনি। তাহলে ওইখানে এরকম একটা অ্যাটাক হলো কেউ জানে না এবং ওখানে কোনো সিকিউরিটি নাই। এটা রাইট। তো একটা পয়েন্ট না? আমাদের একটা জায়গায় প্রতিদিন ১,০০০ মানুষ হচ্ছে ভিজিটে আসে, বেড়াতে আসে প্রতিদিন। এবং এটা বছরের পর বছর ধরে আসতেছে। আমি ওখানে কোনো সিকিউরিটি সিস্টেম রাখলাম না।
জি, মানে আপনার কথার হুম, যুক্তি আছে। আমি একটু জি, ব্যাখ্যা করি জিনিসটা। জি স্যার। বিষয়টা হলো যে একদিকে যেমনভাবে আমরা আ খুব সুনির্দিষ্টভাবে বলতে পারি না হুম, ভারতে এই ঘটনা ঘটিয়েছে। জি স্যার। নিজে থেকেই ঘটিয়ে এটা দোষারোপ করছে। আবার আ এটাও বলতে পারি না যে পাকিস্তান করে নাই হুম, বা এটার সঙ্গে কোনোভাবেই জড়িত না। জড়িত না। আমরা হচ্ছে একটা স মানে সম্ভাব্য অনুমান টানতে পারি এখানে। রাইট। সম্ভাব্য অনুমান করতে পারি। জি, সবচেয়ে প্রবাবল জি, বা সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা কোনটা? জি। সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা আ ভারতের নিজস্ব প্রয়োজনেই ভারত এই ঘটনাটা ঘটিয়ে থাকবে হুম, বলে আমি মনে করি। হুম, এখন প্রশ্ন হচ্ছে যে কেন ভারত হুম, করবে হুম, এটা? রাইট। আচ্ছা, আপনি যদি পিছনে কিছু মাস এবং কিছু বছরের যদি ডাইমেনশনস গুলো দেখেন হুম, ভারতীয় হুম, রাজনীতির, সেটা হচ্ছে যে আপনার ২০১৮ সালের পর থেকে হুম, আপনার বিভিন্ন জায়গায় আ মুসলিম মাইনরিটি কার্ড খেলে হুম, মোদী সরকার কিন্তু হুম, ২০১৮ সালে নির্বাচনের বৈতরণী পার হয় এবং আপনার এই যে রাম মন্দির নির্মাণ সহ হুম, সেটা থেকে প্রাণ সঞ্চারণ, হুম, তথাকথিত প্রাণ সঞ্চারন হুম, দিয়ে হুম, এই ২০১৮ সালের বৈতরণী কিন্তু তারা পার হয়েছে। হুম, এবং ২০২৪ সালেরও এটা একটা আপনার আপনার রিপল ইফেক্ট যেটা বলে, হুম, সেই ইফেক্ট দিয়ে কিন্তু ২০২৪ সালের হুম, নির্বাচনেও তারা হুম, এভাবে বৈতরণী পার হয়েছে। হুম, এখন আ মোদী সরকারের কয়েকটা জিনিস সামনে আছে। কয়েকটা জি, বিষয় সামনে আছে। জি, একটা হচ্ছে আপনার ওয়াকফ আইন। হুম, মানে ভারতে আ মুসলিম শাসন থাকার কারণে হুম, মুঘল বা সুলতানি শাসন থাকার কারণে হুম, আ বেশ ভালো পরিমাণ জমাজমি হুম, বা ল্যান্ড প্রপার্টি এই মুসলিম বিভিন্ন সংস্থা এবং হুম, প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করা। রাইট। সেটা একদিকে যেমন মুসলমান ধর্ম আ জন্যে আ একটা সুবিধাজনক বিষয়। হুম, হ্যাঁ? অন্যদিকে এটা মুসলমানদেরকে একটা সুসংগঠিত রাখার একটা প্রয়াস। হুম, এই বিষয়টাকে ভেঙে দেওয়ার জন্যে হুম, মোদী সরকার মূলত এই ওয়াকফ আইনটা রিভিউ করল বা সংশোধন করল। যদিও এটা এক্সপ্লিসিট ভাবে হুম। আপনার সুপ্রিম কোর্ট করে নাই হ্যাঁ, কিন্তু। পরে স্টে করে হ্যাঁ, এটা দিয়েছে। স্টে করে দিয়েছে, হুম, ব্লক করে দিয়েছে। এবার চলে আসেন আরেকটা বিষয় যেটা অনেকেই হয়তো আনছেন না। আপনারা জানেন যে ভারতীয় সংবিধান অনুযায়ী হুম, ৭৫ বছর বয়স ক্রস করলে হুম, আপনার কেউ আর প্রাইম মিনিস্টার থাকতে পারে না। রাইট। এটা কিন্তু মোদী সরকার অর্থাৎ মোদী এই নিজেই আইন এই এই আইনটা আইনটা এনাক্ট করেছে। করেছে আরকি। হ্যাঁ, রাইট। এই এনাক্টমেন্ট করেছে এবং সেই আইনের আ ধারায় উনিই পড়ে যাচ্ছেন কিন্তু সেপ্টেম্বর আচ্ছা। মাসে। ওকে, এই ওকে, বছর ওকে। সেপ্টেম্বর মাসে উনার হুম, আ আর মানে ভারতীয় সংবিধান অনুযায়ী, সংবিধানের নিয়ম অনুযায়ী উনি আর প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী থাকতে তো পারবে থাকতে না। পারবেন না। পাশাপাশি উনার যে সম্ভাব্য উত্তরসূরি যাকে হুম, 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 ধরে হুম, ধরে নেওয়া হয় হুম, সবাই ভাবে যে সম্ভাব্য উত্তরসূরি যে অমিত শাহ। উনিও কিন্তু ৭৫ বছর ক্রস করে ফেলছেন। আচ্ছা। খুব অচিরেই। হুম, তো যার ফলে এখন তাহলে 3rd ম্যান কে? সম্ভাব্য 3rd ম্যান কে? 3rd ম্যান হচ্ছে যোগী আদিত্যনাথ। হুম, 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 এখন যোগী আদিত্যনাথ যদি প্রাইম মিনিস্টার হয় সেক্ষেত্রে কিন্তু একটা উম আপনার প্ল্যাটফর্ম বা একটা পরিস্থিতি সিচুয়েশনাল প্ল্যাটফর্ম তৈরি করা হুম, খুবই দরকার। আচ্ছা। এখন এই সিচুয়েশনাল প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে আ আপনার আ কিছু আ পলিটিক্স করা দরকার। হুম, এখন বলাই বাহুল্য যে ভারতের মতো একটা দেশে হুম, সেখানে কিন্তু chaotic থিওরিটা হচ্ছে খুব কার্যকরী একটা থিওরি। হুম, কেওয়াস বাঁধিয়ে আপনার হুম, ম্যানিফেস্টোটাকে বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা রাইট। এটা একটা সম্ভাব্য বড় কারণ বলে আ আ আমরা মনে করি হুম, বা মনে করা যায়। হুম, পাশাপাশি আপনার আ বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান যে সম্পর্ক হুম, পাকিস্তানের, হুম, সেটাও একটা আ বা ডাইমেনশন এখানে যুক্ত হয়েছে ভারতের জন্যে। হুম, হুম, হুম? এবং আপনার চীনের সঙ্গে যে পাকিস্তানের অব্যাহত হুম, আ সহযোগিতা, হুম, অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা জি, এবং বাংলাদেশের সঙ্গে চীনের যে ক্রমবর্ধমান হুম, সম্পর্ক, এই সবকিছু মিলিয়ে এই এলাকা কে আ একটু নাড়া দেওয়ার জন্যে বলা যায়। আচ্ছা। হ্যাঁ? একটু নাড়া দেওয়ার জন্য ভারত কিন্তু আ এই ঘটনাটা ঘটিয়ে থাকবে বলে আমি মনে করি। তো স্যার একটা বিষয় যে ভারত মোটামুটি আশেপাশের সবার সাথেই সবসময় একটা ঝামেলা লাগিয়েই রাখে। মানে এটা তাদের আসলে কেমন পররাষ্ট্রনীতি? যে এই পাকিস্তানের সাথে আচ্ছা বুঝলাম পাকিস্তানের সাথে তাদের একটা সমস্যা, চীনের সাথে সমস্যা, বাংলাদেশের সাথে হলো, ইন্দিরা গান্ধীর সময় শ্রীলঙ্কায় তারা হচ্ছে ওই যে শিখদের সাথে একটা ঝামেলা করলো, সিকিম দখল করে নিল। এখন হচ্ছে নেপাল, ভুটানের মতো এত মানে মানে শান্তিপ্রিয় দেশ তাদের সাথেও তার সমস্যা হয়। মানে ভুটান বাদে মনে হয় এই সার্কভুক্ত দেশের আর কারো সাথে তার কোনো সুবিধাজনক অবস্থা নেই। মানে এটা আসলে কেমন পররাষ্ট্রনীতি স্যার? আমি এটা বুঝে আসে না। আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন। আচ্ছা।
পররাষ্ট্রনীতির বিষয়টা হচ্ছে আপনার যে প্রতিবেশী এবং প্রতিবেশীর বাইরেও যারা দূরে হুম, অবস্থান করে যেসব দেশ, হুম, এটা সম্পর্কটা তো আসলে ফিক্সড কোনো বিষয় না। রাইট। সম্পর্কের আ টানাপোড়েন, হুম, সম্পর্কের পড়ার হুম, ঘাটতি বা তারতম্য হুম, কিন্তু হতে পারে। হুম, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। আচ্ছা। আজকে আপনার সঙ্গে আমার খারাপ সম্পর্ক, হুম, আমি কিছুদিন পরে ভালো হতে পারে। হতেই পারে। আবার ভালো থাকলে পারে একটু কমতে পারে, খারাপ হুম, হতে পারে। হুম, হুম, এটা খুবই স্বাভাবিক হুম, একটা হুম, হুম, বিষয়। হুম, এখন ভারত যে ডেমোক্রেটিক যে রাস্তায় ছিল, জি, গণতান্ত্রিক যে রাস্তায় ছিল আপনার ২০১৪ সালের আগ পর্যন্ত। হুম, ইভেন বিজেপির আগে যে গভর্নমেন্ট, হ্যাঁ? হুম, সেই গভর্নমেন্ট প্লাস কংগ্রেসের গভর্নমেন্ট, তারা প্রতিবেশীর সঙ্গে টানাপোড়েন থাকলেও হ্যাঁ, তারা কিন্তু একটা ধারাবাহিক নেগোসিয়েশন, হ্যাঁ? হুম, ধারাবাহিক প্রবলেম সলভিং যে ইনিশিয়েটিভ, হুম, আ সমস্যা সমাধানের যে একটা অগ্রগণ্যতা বা একটা অগ্রগামী ভূমিকা, এগুলো কিন্তু তারা গ্রহণ করত। আচ্ছা। আচ্ছা। এখন সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়। মানে বিজেপির মোদি লেড যে গভর্নমেন্ট হুম, এলো, হুম, হুম, এটা তো বেসিক্যালি ডেমোক্রেটিক কোনো আ থিওরি এর উইন না এটা। হুম, এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদীদের হুম, একটা যে আ মানে নোংরা পলিটিক্স, হুম, সেই নোংরা পলিটিক্স এর উপর ভর করেই কিন্তু মোদির ক্ষমতায় আসা। আশা রাইট। যার ফলশ্রুতিতে ডেমোক্রেসি এখানে মিসিং হয়ে গেল। ওকে। এখন যেকোনো মূল্যে মোদির ক্ষমতায় আসা এবং মোদির ক্ষমতাকে সাস্টেইন করা বা টিকিয়ে রাখার জন্যে হুম, এই যে হিন্দুত্ববাদীর কার্ড তাকে খেলতেই হবে। খেলতেই হবে। নাহলে কিন্তু তার তার ক্ষমতা কলাপস করবে। হুম, এখন হিন্দুত্ববাদীর কার্ড খেললে তো আপনার দেশ তো আর ডেমোক্রেটিক থাকে না। থাকে না। যার ফলশ্রুতিতে আপনি আপনার স্বার্থ হুম, এককভাবে সর্বোচ্চ মূল্যায়ন করবেন। হুম, আপনার প্রতিবেশী দেশগুলোর যে স্বার্থ বিঘ্নিত হচ্ছে কি না হুম, হচ্ছে, হুম, তারা সন্তুষ্ট হচ্ছে কি না হচ্ছে, এটা নিয়ে আপনার খুব একটা হুম, মাথা ঘামানোর সময় থাকবে না, যখন আপনি হুম, ডেমোক্রেসিতে আর ভর করবেন না। রাইট। কারণ আপনার যেকোনো মূল্যে হুম, হিন্দুত্ববাদী জনগোষ্ঠীর হুম, সন্তুষ্ট রাখতে হবে। সন্তুষ্ট রাখতে হবে। এই হ্যাঁ। সন্তুষ্ট রাখার জন্যে আপনি অন্য সবাইকে বিরাগভাজন করেন, সেটা নিয়ে আপনি মাথা হুম, ঘামাতে পারছেন না। সেটা নৈতিক হোক, অনৈতিক নৈতিক হোক, হোক, অনৈতিক অনৈতিক হোক, হোক। যেভাবেই হোক আপনি এই হুম, হিন্দুত্ববাদী যে চরমপন্থী বা গোষ্ঠী হুম, হিন্দুত্ববাদী গোষ্ঠী আছে যারা হুম, হুম, আ উম আ আরএসএস এবং বিজেপির যে হুম, 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 বিরাট ভোট ব্যাংক আছে, হুম, তাদের আপনি সস্তা ইমোশনকে নাড়া দিয়ে ক্ষমতায় এলেন হুম। এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে আপনাকে সন্তুষ্ট এখনো রাখতে হচ্ছে ব্যবহার করে যাচ্ছে। এবং রাইট, ব্যবহার করে রাইট, যাচ্ছে। রাইট। যার ফলে ভারতের যে বর্তমান যে পরিস্থিতি, সমস্ত নেইবারের সঙ্গে অত্যন্ত খারাপ সম্পর্ক, জি। এই পরিস্থিতি কিন্তু আগে ছিল না। হুম, সম্পর্কে টানাপোড়েন ছিল, ভালো হুম, হতো, হুম, খারাপ হতো, তারা আবার মিটিয়ে ফেলত। হুম, সকলকে নিয়েই তারা একটা বৃহৎ দেশের সঙ্গে মানুষের মানে অন্যান্য দেশের একটা হুম, টানাপোড়েন হুম, থাকবেই। হুম, হুম, কিন্তু এত গুরুতর খারাপ পরিস্থিতি হুম, আগে ছিল না ২০১৪ থেকে যেটা শুরু হলো। রাইট। আশা করি আপনার না, না প্রশ্নের বুঝতে উত্তর পেরেছি পেয়েছি স্যার। স্যার। ওকে। স্যার যদি এখন তো যুদ্ধ শুরুই হয়ে গেছে বলা যায়। হুম, যেহেতু এক পক্ষ আক্রমণ করে বসছে, পরের পক্ষ তার পর্যাপ্ত যথেষ্ট ভালোভাবেই সেটা হচ্ছে ফিডব্যাক দিছে। এখন তারাও একটা আক্রমণ করবে। সো এটা হচ্ছে আশা করা যায় মানে আশা বলতে আমরা এরকম আশা করি না। আ আশঙ্কা করতে পারি। আশঙ্কা করতে পারি যে এরকম একটা জিনিস চলমান থাকবে। হুম। এখন স্যার আমরা মানে জানতে চাই একটা বিষয়। এই যে যুদ্ধটা স্যার, এটা কি আসলে সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে? এটা একটা প্রশ্ন স্যার। আরেকটা প্রশ্ন যদি সর্বাত্মক রূপে যায়, তাহলে আসলে ভারত এবং পাকিস্তানের সামরিক দক্ষতা এবং সামরিক যে অবস্থানটা কেমন? আসলে তাদের যেই মানে আ একজনের সাথে আরেকজনের যদি তুলনা করি আমরা, তাহলে তারা কে কোন পজিশনে আছে? এইগুলো যদি আপনি একটু আমাদের অডিয়েন্স এর জন্য একটু বুঝায় বলেন স্যার। আচ্ছা। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বোধ করি আমাদের এই কনভারসেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাইট এটাই স্যার। যে সর্বাত্মক যুদ্ধে যাবে কিনা? জি, আর গেলে পারে আসলে সম্ভাব্য আউটকাম বা ফলাফল কি হতে পারে? রাইট স্যার। আচ্ছা, আ সার্বিক যে বিবেচনা বা আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমি মনে করি জি, যে এটা সর্বাত্মক যুদ্ধে যাবে না। ওকে। কারণ ভারত এবং পাকিস্তান আ কোনটাই হুম, বাস্তবসম্মতভাবে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর সিচুয়েশন এ এখন আর নাই। আচ্ছা, এখন আমি এক করে আসি যে কেন নাই? হুম, ভারতের ভারত একটা অত্যন্ত বড় দেশ। হুম, ৮ টা ৯ টা দেশের সঙ্গে হুম, আপনার এর বর্ডার আছে। হুম, তো আমি শুধু বড় আ বর্ডারিং এরিয়া যেটা আছে, হুম, সেই ব্যাপারে আমি বলি আরকি। হুম। বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে প্রায় ৪১০০ কিলোমিটার। আচ্ছা। আচ্ছা। আপনার চায়নার সঙ্গে বর্ডার আছে ৩৫০০ ৩,০০০ কিলোমিটার, এর উপরে। হুম, 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 ৩৫০০ কিলোমিটারের হুম, কাছাকাছি। হুম, আর আপনার আ পাকিস্তানের সঙ্গে বর্ডার আছে আপনার ৩৩০০ আ উপরে একটু। হুম, এই হলো বর্ডারের মাপ। হুম, এখন আপনি দেখেন, আপনি যদি ওয়ার্ল্ড ফায়ার পাওয়ার ইনডেক্স দেখেন, হুম, মানে কার হচ্ছে ফায়ারিং বা যুদ্ধের সক্ষমতা সবচেয়ে বেশি? হুম, এই রিজিয়নে
আপনার ওয়ার্ল্ড ফায়ার পাওয়ার ইন্ডেক্সে হচ্ছে আপনার ৩ নাম্বার ভারত, হুম, ২ নম্বর চায়না, হুম, বাংলাদেশ হচ্ছে ৩৯ নাম্বার। হুম। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার পাকিস্তান চলে আসেন ১২ নাম্বার। ১২ নম্বরে। হুম। তার মানে ভারতকে ঘিরে যে দেশগুলো বড়, বড় বর্ডার নিয়ে আছে, হুম, তাদের ওয়ার্ল্ডে বা বিশ্বে কিন্তু তাদের ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বিশাল শক্তিশালী হুম, অবস্থান। আমি আবার রিপিট করি হুম। জিনিসটা। পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ১২ তম। ১২ তম। আর সেকেন্ড হচ্ছে আপনার চায়না। হুম, আর ৩৯ তম হচ্ছে হুম, বাংলাদেশ। হুম, আমি নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কার মেরিটাইম বাউন্ডারি, ইন্দোনেশিয়ার মেরিটাইম বাউন্ডারি, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার সঙ্গে মেরিটাইম বাউন্ডারি আছে। হুম, এগুলোর কথা আমি বাদই দিলাম। হুম। এত বড় বর্ডার এলাকায় এরকম একটা জায়ান্ট ফায়ার পাওয়ার ওয়ালা দেশ আছে। রাইট। এটা একদিক। এখন ইন্ডিয়ার আরো ২-১ টা মানে কমপ্লেক্সিটিস গুলো বলি। হুম, আপনার ৩৭০ ধারা যখন রহিত করল, আ মানে সংবিধানের ৩৭০ ধারার আলোকে কিন্তু আপনার হুম, কাশ্মীর হুম। ইয়া স্বায়ত্তশাসিত একটা অঞ্চল ছিল। স্বায়ত্তশাসিত একটা অঞ্চল ছিল, ওভাবেই হুম, শাসন করা হতো। মোদী সরকার কিন্তু এটা বন্ধ আপনার করে বন্ধ দিল। করে রহিত করল। হুম, রহিত করার পর ওখানে প্রায় ৪ লক্ষ সেনা সদস্য ওখানে মোতায়েন আছে। আচ্ছা। এটা হিউজ। হুম, ভারতীয় আর্মড ফোর্সেস এর টোটাল ১৪ লক্ষ হুম। সেনা সদস্যের বিপরীতে ৪ লক্ষ ওখানেই আছে কিন্তু। ওখানেই আছে। আচ্ছা। পাকিস্তানের ৩৫০০ কিলোমিটার বর্ডারে একটা বড় সংখ্যক সেনা মোতায়েন আছে হুম, কিন্তু। তারপরে হচ্ছে আপনার আ চায়না হুম, খুব একটা টার্মোইলিং একটা ডিস্টার্বড বর্ডার হুম, ওখানে আছে। হুম, ইন্ডিয়ান সেভেন সিস্টারে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। হুম, এই আন্দোলনে কিন্তু প্রচুর সেনা সদস্য নিয়োজিত আছে। হুম, সুতরাং সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে হুম, মিলিটারি পরিভাষায় আমরাকে বলি ওভারওয়েলমিং মেজরিটি। হুম, মানে আমি আপনাকে তখনই আক্রমণ করতে পারবো হুম। যখন আপনার শক্তির চেয়ে আমার শক্তি ৩ গুণেরও বেশি হবে। আচ্ছা। 3:1 আমরা মিনিমাম ধরি। হুম, তো ভারত কোনোভাবেই কোনো মিলিটারি ক্যালকুলেশনেই কিন্তু ভারত পাকিস্তানের বিরুদ্ধে 3:1 এই মেজরিটি এই স্ট্রেংথ এ আসতে পারবে না। এই শক্তিতে আসতে পারবে না। হুম, সম্ভব না। হুম। সুতরাং সর্বাত্মক যুদ্ধের ওখানেই ক্রস দিয়ে দিতে হবে যে আসলে আচ্ছা। হবে না। হুম। মানে ইন্ডিয়ার সে ক্যাপাবিলিটি নাই। ক্যাপাবিলিটি নাই। রাইট। আচ্ছা। অপরদিকে যুদ্ধবিদ্যায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় আছে। জি। সেটা হচ্ছে রাইটাসনেস অফ কজ। আপনি কি কারণ বা কি রিজন নিয়ে যুদ্ধ করতে যাচ্ছেন? হ্যাঁ। মানে মোরাল মনে বিষয়টা করেন কি? যে হ্যাঁ, আমি হ্যাঁ। আপনাকে মনে করে অন্যায়ভাবে আক্রমণ করে আপনাকে আঘাত করতে চাচ্ছি। হুম, সেটা একটা কনসেপ্ট। আর আপনি আপনার আত্মরক্ষার জন্যে, আপনার ভূমি রক্ষার জন্যে আপনি হুম, যুদ্ধ করছেন। হুম, সো এই যে মোরাল যে একটা স্ট্রেংথ, হুম। এই স্ট্রেংথ কিন্তু আমার চেয়ে আপনার সবসময় বেশি থাকবে। বেশি থাকবে। রাইট। সো এটা কিন্তু ভারত জানে হুম, যে পাকিস্তানকে আক্রমণ করে বা মানে পাকিস্তানকে পর্যুদস্ত করার জন্যে পাকিস্তানের জানমালের ক্ষয়ক্ষতি করার জন্য আক্রমণ করতে গেলে যে মোরাল স্ট্রেংথ যে বিষয়টা, হুম। সেই মোরাল স্ট্রেংথ এ কিন্তু ভারত পিছিয়ে থাকবে। পিছিয়ে থাকবে। রাইট। সো এটা আপনার আরেকটা কারণ যে কারণে ভারত সর্বাত্মক যুদ্ধে জড়াবে না। হুম, আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে যে আপনার আ অ্যা ভারতের যে আপনার অ্যাকচুয়াল এলাই যারা, হুম, ভারতকে সম্ভাব্য যুদ্ধে সর্বাত্মক সাপোর্ট করবে যারা, হুম, তারা এখন মারাত্মকভাবে এনগেজড। হুম। কি? ইসরায়েল, রাইট। ইসরায়েলে, ইউএসএ। ইউক্রেনে। হ্যাঁ, হুম, ইসরায়েল এবং ইউএসএ আপনার মিডল ইস্ট এবং ইউক্রেন নিয়ে খুবই এনগেজড। হুম, নতুন করে কোনো একটা যুদ্ধে সাপোর্ট দেওয়ার মতো রিসোর্স হুম। বা সেই মানসিকতা আসলে আমেরিকা এবং ইসরায়েল লবির নাই। এটা ভারত ভালোমতো জানে। এ কারণে ভারত সর্বাত্মক যুদ্ধে জড়াবে না। আমি আচ্ছা। পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ তে আসি। হুম, পাকিস্তান সবসময় আপনি যদি ওদের পশ্চারটা, ওদের হুম, কথাবার্তা সবকিছু যদি আপনি লক্ষ্য করে থাকেন, হুম, তাহলে আপনি দেখতে পাবেন যে ওরা অ্যাটাক করতে চাচ্ছে না। হুম। ডিফেন্সিভ মোডে ওরা কিন্তু থাকে। প্রতিরক্ষা করতে চাচ্ছে, হুম, প্রতিরোধ করতে চাচ্ছে। হুম, তাই না? হুম, সো এখানে কিন্তু আ পাকিস্তান যদি আপনার অ্যাটাকের অগ্রগামী ভূমিকা রাখতো বা হুম, অগ্রগামী মানসিকতা থাকতো, হুম। সেক্ষেত্রে যুদ্ধ বাধার আরো বেশি সম্ভাবনা হতো। রাইট। কিন্তু পাকিস্তান যেহেতু অফেন্সিভ মানসিকতায় থাকছে না, তারা হুম, বলছে যে আমরা প্রতিহত করব এবং আমরা কোনোভাবে আমাদের আ পরাজয় বা কোনোভাবে আমরা দুর্বল হব না। হুম, যার ফলে যে আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন তাহলে এই এলাকায় সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা খুবই কম। হুম, আমার আ আ শক্ত বিবেচনা হলো সর্বাত্মক যুদ্ধ খুব সম্ভবত হবে না। হুম, পাশাপাশি এই যুদ্ধে জড়ালে ভারত, পাকিস্তান হুম, উভয়ই মারাত্মক অর্থনৈতিক দুর্দশায় পড়বে। হুম, এমনিতেই আপনার ট্যারিফ ওয়ার এর কারণে, হুম, আমেরিকান ট্যারিফ ওয়ার এর কারণে, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হুম। আ ভারত প্রত্যাশিত যে উন্নয়ন,
সেটা করতে অপ্রত্যাশিত পারছে না। প্রবৃদ্ধি করতে পারছে না। আর পাকিস্তান তো অর্থনৈতিকভাবে খুবই স্ট্রাগল করছে গত হুম, ১ দশক ধরে। হুম, সুতরাং সামগ্রিকভাবে এরা যুদ্ধে জড়ানোর সম্ভাবনা খুবই কম। এছাড়াও সর্বশেষ কথা হলো আন্তর্জাতিক লবি গ্রুপ, হুম। আন্তর্জাতিক প্রেশার গ্রুপ এই যুদ্ধের বিপরীতে কাজ করবে বিকজ ২ টা দেশই আপনার পরমাণু শক্তিধর দেশ। সত্যি রাইট। স্যার আপনার একটা কথা ধরেই পরের একটা প্রশ্নে আসি। সেটা হচ্ছে পাকিস্তান ডিফেন্সিভ মোডে আছে বললেন। তো স্যার পাকিস্তান যদি ডিফেন্সিভ মোডে থাকে, এখন ভারত যে আক্রমণটা করছে তারা কিন্তু খুব ভালোভাবে এটা ডিফেন্স করছে স্যার। আ ভারতের ৫ টা বিমান হচ্ছে ভূপাতিত করছে। তারপর ওদের একটা সদর দপ্তর ধ্বংস হইছে। আরো বিভিন্ন ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। পাকিস্তানেরও জানমালের ক্ষতি হইছে। স্যার পাকিস্তান ব্যবহার করতেছে যে এয়ার ডিফেন্স সিস্টেম, আর ভারত ব্যবহার করতেছে যে অ্যাটাকিং যুদ্ধবিমানগুলো স্যার। এই যে ওয়ারটা স্যার, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করে বলেন। মানে টেকনোলজিক্যালি যে ওয়ারটা। আচ্ছা, এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। জি, যদিও আমরা সকল প্রকার আ আ যুদ্ধের বিরুদ্ধে, রাইট স্যার। কারণ এটা অনেক মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হয়। আমরা জি, যুদ্ধের বিরুদ্ধে। তারপরেও এই যে আমাদের এই গন্ডগোল, এই যে আপনার মিডিয়া যুদ্ধ, হুম, অন গ্রাউন্ড এর যুদ্ধ, এই যুদ্ধের মাঝখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সেটা হলো টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার। হুম, ২ টা আপনার টেকনোলজিক্যাল জায়ান্ট তারা মুখোমুখি দাঁড়িয়ে গেছে। হুম, একটা হচ্ছে ফ্রান্স, আরেকটা হচ্ছে আপনার চায়না। রাইট। হ্যাঁ? এখন আ ভা আপনি জেনে থাকবেন যে এয়ার ডিফেন্স যে সিস্টেম গুলো আছে হুম, বা হুম, প্ল্যাটফর্ম যেগুলো আছে হুম, পাকিস্তানে, হুম, আ তার সিংহভাগ চায়নার। চাইনিজ, রাইট। হ্যাঁ? একসময় আমেরিকানরা হুম, আ পাকিস্তানকে আপনার আর্সেনালের সাপোর্ট দিত, বিভিন্ন হুম, ধরনের হুম, অস্ত্র-শস্ত্র হুম, হুম, সরবরাহ করত। কিন্তু এক পর্যায়ে গিয়ে বিশ্ব পলিটিক্স এর মানচিত্র পরিবর্তনের পরে হুম, 9/11 এর পর থেকে পাকিস্তান সেটা থেকে বঞ্চিত হয়েছে হুম, অনেকখানি। হুম, তো সেই জায়গাটা ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্রের সেই জায়গাটা দখল করেছে হচ্ছে চায়না। চায়না। হুম, তো চায়না আ এয়ার ডিফেন্স সিস্টেম গুলো তৈরি করেছে কিন্তু পশ্চিমা যুদ্ধজাহাজ, হুম, পশ্চিমা যুদ্ধবিমানের কে কাউন্টার করার জন্যে। রাইট। এবং এইটা খুব একটা সুন্দর টেস্টিং গ্রাউন্ড হয়ে যাচ্ছে চায়নার জন্যে। হ্যাঁ, যে আমি যে বানালাম হুম। রাফায়েলের বিপরীতে বা সেটা কাজ করতেছে আ কেমন? পশ্চিমা বিশ্বের যে লিডিং ফাইটার এয়ারক্রাফট হুম, আছে, হুম, 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 মোস্ট সফিস্টিকেটেড ফাইটার হুম, এয়ারক্রাফট আছে, হুম, সেগুলোর বিরুদ্ধে এটা কতটুকু কার্যকর। এবং রাইট, আমরা গতকাল রাতে দেখলাম এটা সাংঘাতিকভাবে কার্যকর। কার্যকর। হ্যাঁ? তো এইটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আক্রমণ করতে যাওয়া অলওয়েজ মোর রিস্কিয়ার। হুম, আক্রমণ আ রিস্কিয়ার দ্যান ডিফেন্ডিং। রাইট, তো আপনি মনে করেন যে যখন ঘুষি মারতে যাবেন কাউকে, হুম, তখন কিন্তু আপনার নিজের আর কোনো গার্ড থাকছে না রাইট, বা নিজের গার্ডের কমতি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। সো অপরপক্ষ যদি আপনাকে ঠিকমতো টার্গেট করতে পারে, আক্রমণকারীকে ঘায়েল করা বেশি সহজ। বেশি সহজ, হ্যাঁ। যার ফলে গতকালকে আমরা যেটা মিডিয়াতে দেখতে পাচ্ছি হুম, অ্যা যে ৩ টা থেকে ৫ টা হুম, আ অত্যাধুনিক যুদ্ধবিমান, তার ভেতরে ৩ টা রাফায়েল আছে বলেও রাফায়েল আছে, মিডিয়া দাবি করছে। একটা এসইউ সু-30 আছে। এসইউ-30 আছে, তারপরে হ্যাঁ। আপনার একটা আছে মিগ মিরাজ, মিগ আ মিগ-29 আছে। মিগ-29 আছে হুম, যেটা রাশিয়ান প্ল্যাটফর্ম। হুম, এগুলো ধ্বংস হয়েছে। পাশাপাশি আপনি যেমনটা বললেন যে এলওসিতে যে ভারতীয় একটা ব্রিগেড হেডকোয়ার্টার, হুম, হুম, হুম। এটা অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার বললে মানে একটা কমান্ড পোস্ট আরকি। কমান্ড পোস্ট, রাইট। ভূমিতে যে হুম, যে ব্রিগেডের যে হেডকোয়ার্টার হুম, থাকে, হুম, এটা একটা কাস্টমাইজড কমান্ড পোস্ট। সেটাও ধ্বংস করেছে এবং অপরদিকে পাকিস্তানের বেশ কিছু মানুষের আ হতাহতের ঘটনা আমরা হুম। জানতে পেরেছি আরকি। তো মোদ্দা কথা হলো যে এর একটা আ পশ্চিমা বিশ্ব এবং চায়নাতে চায়নার মধ্যে একটা একটা sophisticated technological warfare ও টেকনোলজিক্যাল চলছে। ওয়ারফেয়ার। মানে ওই পাশে ইউক্রেনে যেমন রাশিয়ার সাথে একটা শ্যাডো ওয়ার করতেছে ওখানে। জি। আর এখানে যদিও একটা পক্ষ ডিরেক্ট না, দুটো পক্ষই ইনডিরেক্টলি আরকি এক্সাক্টলি, এনগেজ থাকতেছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। এটা একটা ভালো, ভালো বিষয়। জি। মানে ভালো বিষয় বলব না। মানে হ্যাঁ, এটা একটা মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয়, ইনসাইট একটা। ইন্টারেস্টিং ইনসাইট জি, আরকি। জি। স্যার যুদ্ধের যে বিষয়টা এখন কি মনে হয় স্যার পাকিস্তান আরেকটা অ্যাটাক করবে নাকি এরা ডিফেন্সিভ মোডেই থাকবে স্যার? আমার ধারণা পাকিস্তান মানে আ পাকিস্তানের লাভ কিসে? হুম, পাকিস্তান তো লাভ করে ফেলেছে ডিফেন্সিভ মোডে থেকে। হ্যাঁ। তাই না? মানে ফার্স্ট সাইড ও লাভ জিতে করেছে গেছে। না? হ্যাঁ, হ্যাঁ, মানে আমার দরকার প্রফিট, আমার দরকার হ্যাঁ, ইনসেনটিভ। তা ইনসেনটিভ। আমি যদি ঘরে বসে থেকে যদি হুম, ইনসেনটিভ পাই তাহলে হুম। why should I go out? রাইট, কেন রাইট, আমি নিজেকে এক্সপোজ করব? কারণ রাইট। আমার তো আ আপনার যে মনস্তাত্ত্বিক যে হুম, বিষয় হুম, হুম। পাকিস্তানের তারা তো অ্যাটাকিং করবে না তো। না, তারা না, না। ডিফেন্ড করবে তাদের ডিফেন্ড ল্যান্ডকে, করবে। তাদের হুম, মানুষকে তারা রক্ষা করবে। হুম,
সো তারা যদি ঘরে বসে থেকে এই ডিফেন্সটা করতে পারে, হুম, তাহলে তারা নিজেদেরকে অফেন্সিভ এর মতো এক্সপোজার এ যাবে কেন? যাবে কেন? যেটা তাদের জন্য বিপজ্জনক। বিপজ্জনক, সো রাইট। আমার মনে হয় পাকিস্তান অগ্রবর্তীভাবে বা ইনিশিয়েটিভ নিয়ে হুম, আ ভারতের বিরুদ্ধে এরকম কোনো অ্যাটাকিং বা দৃশ্যমান অ্যাটাকিং মোড এ যাওয়ার সম্ভাবনা কম। হুম, তবে অ্যা আপনার ভারতের এই জবাবগুলা বা হুম, ভারতের এই যে অ্যাটাক গুলা এটা যাতে কস্টলি হয় ভারতের জন্যে, সেটার জন্য পাকিস্তান আগের মতো ট্রাই করবে। ট্রাই করবে, আচ্ছা। স্যার এরপরে যদি আসি, ভারত পাকিস্তানের সাথে সবসময় বাংলাদেশের একটা আ ব্যাপার জড়াই যায়। কারণ আমরা পাকিস্তানের সাথে যদিও সরাসরি আমাদের সম্পর্ক অতটা ভালো নেই, ইন্ডিয়ার সাথে আমাদের কানেকশনটা বেশি। মানে ইন্ডিয়ার সাথে আমাদের লেনদেন বেশি, পাশাপাশি বড় বর্ডার হওয়ার জন্য। স্যার ভারত পাকিস্তানের এই যুদ্ধে যেকোনো একটা যুদ্ধ হলে তার প্রতিবেশী আশেপাশের জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিছু সুবিধাপ্রাপ্ত হয়, অসুবিধাপ্রাপ্ত হয়। বাংলাদেশ স্যার আসলে কেমন পরিস্থিতিতে পড়তে পারে? ভালো নাকি খারাপ? বা এই সময় বাংলাদেশের আসলে কেমন ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার? আচ্ছা, আ বাংলাদেশের ভূমিকা অবশ্যই নিরপেক্ষ হওয়া উচিত। আচ্ছা। কারণ এটা তো আমাদের আ মানে স্বাধীনতা, সার্বভৌমত্ব বা আমাদের অস্তিত্বের বিপক্ষে হুম, মারাত্মক কোনো হুমকি সৃষ্টি করছে না। রাইট। ভারত-পাকিস্তানের এই হুম, কনফ্লিক্টটা। হুম, কারণ এটা অনেক দূরে কাশ্মীরে হুম, মানে হুম, ৫,০০০ হুম, হুম, ৫,৫০০ কিলোমিটার দূরে হুম, যে আপনার টেনশনটা হচ্ছে বা এই যে ক্রস বর্ডার যে skirmishes বা ফ্যাসাদ গুলো হচ্ছে, হুম, এটাতে কিন্তু আমরা আমাদের জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা একেবারেই নাই। একেবারেই নেই। হুম, সো যদি না থেকে থাকে হুম, তাহলে আমাদের নিরপেক্ষ থাকা উচিত হুম, এবং চেষ্টা করা উচিত একটা মধ্যস্থতার ভূমিকায় যাওয়া। যাওয়া। আমরা গুড। ছোট দেশ, আমাদের ডিপ্লোমেসিতে আমরা অতটা শক্তিশালী না। হুম, তবে সার্কের অন্যান্য দেশ সহ সবাইকে নিয়ে উচিত হবে বা মধ্যপ্রাচ্যে যেমন সৌদি আরব একটা পিস ডিল ব্রোকার করার চেষ্টা করছে আরকি, হ্যাঁ? হুম, এরকম একটা ভূমিকা থাকা উচিত। এবং বাংলাদেশের যে মিডিয়া আছে হুম, এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা আছে, তারা জানি সংযত আচরণ করে, হ্যাঁ? কোন হুম, রকম উস্কানিমূলক কথাবার্তা না বলে হুম। সেই বিষয়টা হ্যাঁ, আ এটা একটা এনশিওর ভালো কথা এনশিওর বলছেন স্যার। করাটা উচিত যে হবে বাংলাদেশ আমাদের গভর্নমেন্টের। যেগুলো ধর্মীয় সংগঠনগুলো আছে তারা আসলে বেশি আবেগতাড়িত হয়ে পড়ে মাঝে, মাঝে। অনেক সময় আছে অনেক কথা আ না বলাই উচিত যেগুলো উস্কানি দেয়। হুম, যেগুলো একটা জিনিস, একটা সমস্যা দূর থেকে কাছে টেনে নিয়ে আসে। জি, জি, এটাই। জি। ঠিক আছে আচ্ছা, স্যার। এটার সঙ্গে হুম, আরেকটা জিনিস খুবই যুক্তিযুক্ত। সেটা হচ্ছে ভারত-পাকিস্তানের যদি দীর্ঘমেয়াদী কোনো কনফ্লিক্ট হয়, হুম, তাহলে অর্থনৈতিকভাবে আমাদের কিছু তো প্রভাব পড়বেই। হুম, কিছু প্রভাব পড়বে। কারণ বাণিজ্যে সমস্যা হবে। কারণ এখন ভারতের সঙ্গে বাণিজ্যের পাশাপাশি আমাদের পাকিস্তানের সঙ্গেও বাণিজ্যের দ্বার কিন্তু হুম, উন্মোচিত হয়েছে কিন্তু। হুম, ইদানিং কিন্তু আপনি দেখছেন যে হুম। চাল, ডাল, বিভিন্ন ধরনের অনেক কিছু ভোগ্যপণ্য পাকিস্তান সহ থেকে আসতেছে। হ্যাঁ। তুলা বা অন্যান্য অনেক কিছু আসতেছে কিন্তু। হুম, এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা পজিটিভ ইনপুট। হুম, তো এটা ইন্টারাপশন হোক সেটা তো আমরা চাই না। হুম, এই যুদ্ধ হলে পারে কিন্তু এ ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। হুম, এবং ভারত থেকেও হুম, আ আমাদের যে প্রয়োজনীয় পণ্যগুলো যে যাতায়াত, হুম। সেটাও আগের মতো আর তো আপনার প্রতিবন্ধকতা বিহীন থাকবে না। না। কিছু প্রতিবন্ধকতা তৈরি হবে। সুতরাং আমাদের যেহেতু একটা অর্থনৈতিক একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। হুম। সো আমাদের আ তো কিছু এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে যদি এই যুদ্ধের দামামা, যুদ্ধের এই পরিস্থিতি যদি এই মেয়াদটা যদি দীর্ঘায়িত হয়। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা স্যার, একটা বিষয় যে পাকিস্তানকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে প্রচার করা হয়। আমরা এখন হয়তো বিশ্বাসও করি। আ এটা কি আসলে উম ভারতের প্রোপাগান্ডা, মানে ভারতের ভূমিকা আছে এখানে? মানে পাকিস্তানকে একটু বেশিভাবে বিশ্বের বুকে, কারণ ভারতের মিডিয়া যথেষ্ট শক্তিশালী। এটা ব্যবহার করে এখানে যে অ্যাডভান্টেজটা নিতে চায়, পাকিস্তান অলওয়েজ হচ্ছে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে প্রচার করে বা প্রতিষ্ঠা করার চেষ্টা করে ভারত। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এখানে একটা জটিল সমীকরণ আছে কিন্তু। হুম, মানে আপনার আমাদের আ এই বিষয়টা বুঝতে গেলে একটু হুম, পিছনে যেতে হবে। হুম, যে আসলে সমস্যাটা কোথায়? হুম, সমস্যাটা হচ্ছে যে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মুসলিমদের ভিতরে হুম, যে টানাপোড়েন, হুম, সেই টানাপোড়েনের সময় হযরত মুহাম্মদ সাঃ এর মৃত্যুর পর উনার খলিফা, উনার যে আ সহচর আ হুম, সহচর যারা ছিলেন, হুম, আ তখন তো ওই যে জেরুজালেম হুম, উনারা শাসন করতেন। এরপরে ক্রুসেড হলো, হুম, খ্রিস্টানদের ধর্মযুদ্ধ হলো ৩ টা। হুম, ক্রুসেড 1, ক্রুসেড 2, ক্রুসেড 3 এইভাবে আপনার তারা মানে খ্রিস্টিয়ান এবং ইউরোপিয়ানরা দখল করার চেষ্টা করলো। এরপরে আসলো হচ্ছে আপনার
যে ওসমানীয় খলিফা, হুম, 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 তারা মুসলিম ছিল, তারা হুম, শাসন করলেন। এরপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হলো। হুম, যে মুসলমানদেরকে কোণঠাসা করতে হবে। হুম, এখন আপনি যদি আমি খুব বিস্তারিত যাবো না। এটা একটা হুম, বড় ইতিহাস। হুম, হুম, তবে হুম, আমি খুব হুম, সংক্ষেপে যদি বলি, আপনি যদি খেয়াল করে দেখেন যে বিশ্বের শক্তিধর মুসলমান দেশ হুম, একমাত্র টার্কি আর পাকিস্তান ছাড়া কেউ আর দাঁড়িয়ে নাই। হুম, সবাই কিন্তু মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত। হুম, আপনি চলে আসেন ইরাক। হুম, মানে ইসরাইল সহ আমেরিকার এলাইকে যারা কনফ্রন্ট করতে পারে, যারা চ্যালেঞ্জ করতে পারে সেরকম কোনো দেশই আর অবশিষ্ট নাই। না, অবশিষ্ট আছে কোনটা? টার্কি হুম, আর আপনার পাকিস্তান। পাকিস্তান, হুম, এখন ভূ-রাজনৈতিক কারণে হুম, টার্কির সঙ্গে ডাইরেক্ট কনফ্রন্টেশন এ বা ডাইরেক্ট যুদ্ধে, হুম, বিবাদে কিন্তু আমেরিকা সহ পশ্চিমারা জড়ায় না। হুম, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এদের আ আমেরিকার উপর প্রেশার থাকলেও আমেরিকা ভূ-কৌশলগত কারণে টার্কির বিরুদ্ধে সরাসরি যায় না। হুম, এটা ন্যাটো বা অন্যান্য কারণে। হুম, কিন্তু পাকিস্তান হচ্ছে নেক্সট টার্গেট। হুম, ইরানকে তো ধরেন অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে কোণঠাসা করে একেবারে হুম। আ আ মানে খুবই সামরিকভাবে সমস্যায় রেখেছে আরকি। সামরিকভাবে মানে বিরক্ত না করলেও অর্থনৈতিকভাবে একদমই আরকি এ এ কোণঠাসা মানে একদম একঘরে করে রাখছে। একঘরে করে রেখেছে এবং আ তাদের খুবই অসুবিধায় হুম, দিন যাচ্ছে আরকি হুম, ইরানীয়দের সামগ্রিক ভাবে। তো ইরানের উপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি পাকিস্তানকে চাপে রাখা এটা একটা ভূ-রাজনৈতিক হুম। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক একটা রাজনীতি আচ্ছা। এবং এইটা করাবে কাকে দিয়ে? ওই মধ্যপ্রাচ্যের সকল দেশকে অশান্তিতে রেখেছে ইসরায়েলকে দিয়ে। ইসরায়েলকে দিয়ে। আর এই এলাকার অশান্তিতে রাখবে হচ্ছে ভারতকে দিয়ে। হুম, ঠিক আছে? এখন চলে আসেন আপনি যে পাকিস্তান এবং টার্কি বা ইরানের মতো দেশকে হুম, যদি আপনি আক্রমণ করতে চান তাহলে হুম, আপনার ইস্যু লাগবে তো। হুম, ওয়া কারণ লাগবে না? তো পাকিস্তানকে ট্যাগ দেওয়ার মতো কারণই একটাই সেটা হচ্ছে আপনার টেররিজম, হুম, সন্ত্রাসবাদ। পাকিস্তানের মানুষ ধার্মিক এবং কিছু আ গোঁড়ামি বিদ্যমান আছে। এটা হুম, সত্যি কথা। হুম, 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 কিন্তু পাকিস্তানের মানুষ যেভাবে ভারতীয় এবং পশ্চিমা মিডিয়া যে প্রচার করছে হুম, যে তারা বাদের আঁতুড়ঘর, হুম, এটা একেবারেই একটা falsified information, একটা হুম, খুবই বড় মাপের মিথ্যাচার। হুম, হ্যাঁ? হুম, এবং এটা পশ্চিমা মিডিয়া ভারতের collaboration এ এই কাজটা করছে। আচ্ছা। অথচ আপনি যদি গ্রাউন্ড রিয়েলিটি দেখেন, হুম, এই সন্ত্রাসবাদের কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু পাকিস্তান। পাকিস্তান রাইট, রাইট। তাদের সাধারণ মানুষ, সেনা সদস্য, পুলিশ সদস্য, বর্ডার সিকিউরিটি ফোর্স সমস্ত লোক এবং আক্রান্ত হচ্ছে। পাশাপাশি তারা অর্থনৈতিক সামাজিকভাবে তারা চরম অশান্তির মধ্যে আছে এই হুম, সমস্যা নিয়ে। কিন্তু রাইট। এটা পাকিস্তানকে এককভাবে দায়ী করা যাবে না এই হুম, সন্ত্রাসবাদের কারণ। এটা ইন্ডিয়ার একটা কনস্পিরেসি আছে। এটা রাশিয়া একসময় ছিল, পরবর্তীতে ইউএস লেড যে হুম, ন্যাটো ফোর্স হুম, ছিল হুম, আপনার হুম, হুম, আফগানিস্তানে, হুম, তাদের একটা সমস্যা আছে হুম। এবং অবশ্যই ইসরায়েল এবং মার্কিন লবি তো আছেই এখানে আছেই জড়িত। রাইট, রাইট, রাইট। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি। একদম শেষে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই স্যার, যে পাকিস্তানের সাথে চীনের যে অ্যালাইটা, উম এইটা ভারতকে কতটুকু বিব্রত করে এবং পাকিস্তানকে কতটুকু ও সাহসী করে। সাহসী বা সুবিধা দেয়? আচ্ছা। আ আমরা নির্মোহভাবে কথাটা বলব এটা। রাইট স্যার। হ্যাঁ? আমরা হুম, কোন ধরনের মোহ বা কোন হুম, ধরনের ইমোশনাল অ্যাপ্রোচ নিব না। হুম, আমরা রিয়ালিটি নিয়ে কথা বলব। হুম, ১ম কথা হচ্ছে যে যেহেতু আপনার চায়নার সঙ্গে ইন্ডিয়ার একটা টানাপোড়েন আছে। হুম, হুম, আপনার মিলিটারি টানাপোড়েন, অর্থনৈতিক টানাপোড়েন, বর্ডার টানাপোড়েন আছে কিন্তু। হুম, 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 হুম। সো মানে ইউর এনিমিস এনিমি ইস মাই ফ্রেন্ড, হ্যাঁ, হ্যাঁ, রাইট? রাইট। তো মনে করেন যে একটা যেহেতু শত্রুভাবাপন্ন সম্পর্ক হুম, চায়না এবং ভারতের মধ্যে বিদ্যমান, হুম, আবার ভারতের সঙ্গে পাকিস্তানের শত্রুভাবাপন্ন একটা অবস্থা। সুতরাং চায়না ন্যাচারালি হচ্ছে আপনার পাকিস্তানের এলাই। হুম, এটা ১ নাম্বার। হুম। ২ নম্বর হচ্ছে যে যার যুদ্ধ তাকেই করতে হয়। হ্যাঁ, চাইনিজরা এসে কিন্তু যুদ্ধ করে পাকিস্তানের যুদ্ধ দেবে না। করে দিবে না। রাইট। তারা কি করবে? তারা অস্ত্র বিক্রি করবে। হুম, হ্যাঁ, খুব ভালো যদি মানসিকতা নিয়ে আগাই, তাইলে মনে করেন যে অর্থনৈতিক কিছু ছাড় দিবে। হুম। মানে ঠিক আছে তুমি পয়সা দাও বাট কম দাও। কম দাও, হুম? পরে দাও, পরে দাও, কিস্তিতে দাও। ডেফার্ড পেমেন্ট এ দাও, কিস্তিতে দাও এভাবে চলবে। হ্যাঁ, রাইট, রাইট। কিন্তু ওইভাবে যে মনে করেন যে একতা দায় মানে কি বলে নারায়ে তাকবীর বলে যে হুম, 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 চাইনিজ লোকজন এসে ওদের সাথে যুদ্ধে যোগ দিবে, হুম। সেটা হবে না। বুঝতে একটা পারছি। মনস্তাত্ত্বিক সুবিধা পাবে পাকিস্তান, হুম, আ অস্ত্র এবং গোলাবারুদের সাপোর্ট পাবে। হুম, ঠিক আছে? এবং ভারত পাকিস্তানের এই যে
ভারত পাকিস্তানের উপরে যে চায়নার যে পজিটিভ মানসিকতা, হুম। এটার কারণে ভারত একটা অ্যাডেড চাপে থাকবে। চাপে থাকবে। হ্যাঁ, যে কোনো কারণে আবার চায়না ফ্রন্টও ওপেন চাইনা হয়ে ফ্রন্ট যেতে ওপেন করে কিছু যদি ইয়ে করে ঝামেলা আপনার হতে কোনো পারে। নতুন কোনো জায়গা অকুপাই হুম, করে হুম, নেয়। হুম, হুম, হুম। এ ধরনের একটা সাইকোলজিক্যাল প্রেশার এ থাকবে। সেই সাইকোলজিক্যাল প্রেশার কিন্তু ভারতের চারিদিকেই বিদ্যমান। চারিদিকে বিদ্যমান। বাংলাদেশ এবং সেভেন সিস্টারের বর্ডার এলাকায় হ্যাঁ, বিদ্যমান। আরাকান আর্মির সঙ্গে বিদ্যমান। হুম। কারণ একদিকে যদি দুর্বল হয়, মানুষ দুর্বল সময়ে তো আসলে আঘাত করার আঘাত চেষ্টা করে করার বা চেষ্টা বিভিন্ন করে। অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা হুম, করে। হুম, 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 সো হুম। এইটা হচ্ছে আ চায়নার সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক থাকার এরকম ধরনের সুবিধা পাকিস্তান পাবে। রাইট। যাক আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে আসছি। তো দেখা যাক সময় বলে দেবে ভারত এবং পাকিস্তানের এই দ্বৈরথ কতদূর যায়। আমরা চাই দ্রুত এগুলো নিষ্পত্তি হোক। আমরা শান্তির দিকে ফিরে আসি এবং এখানে যেসব মানুষ, জনগণ আমাদের উপমহাদেশেরই মানুষ দেখা যাবে যে আমাদের সাথে অনেক কানেক্টেড, অনেকেরই আত্মীয়স্বজন এসব জায়গায় থাকে। সো সবাই নিরাপদে থাকুক, ভালো থাকুক এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো পডকাস্টে। সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।